মামা গেম খেলা ভালো না খারাপ? গেম খেলা ভালো না তো খারাপ। গেমিংও ইন ফিউচার একটা ভালো পেশা হতে পারে। সমাজে বা আমাদের বাবা মায়েরা জিনিসটা মেনে নিতে চায় না। স্পোর্টস ইজ এ মাল্টি-বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। প্রাইস মানি অনেক হায়ার, $200K। গেমিং, এই গেমিং কথাটা আসলে আমরা কেন যেন দুভাগ হয়ে যাই। কারো কাছে এটা একেবারেই টাইম ওয়েস্ট, আবার কারো কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। ইউ ক্যান হ্যাভ মানি, ইউ ক্যান বিল্ড ক্যারিয়ার থ্রু ইট। সো এই গেমিং নিয়ে আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং এটা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে দুটো। একে তো বাংলাদেশ সরকার অলরেডি ক্রিকেট, ফুটবল অনেক খেলার মতোই কিন্তু এটাকেও জাতীয় একটা স্পোর্টস হিসেবে স্বীকৃতি দিয়েছে ই স্পোর্টসকে, এবং সেই সাথে অলরেডি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। সো এই সব কিছু মিলিয়ে ই স্পোর্টস নিয়ে একটু কথা তো আসলে বলতেই হয়। চলুন আজ আমরা জানার চেষ্টা করব এই ই স্পোর্টস বাংলাদেশে এখন কোন পর্যায়ে আছে, কি অবস্থায় আছে, এবং এটা সামনে ঠিক কোন দিকে যেতে পারে। গত 14 জুলাই বাংলাদেশ সরকার ই স্পোর্টসকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। তার মানে ক্রিকেট, ফুটবল এই সব কিছু নিয়ে যেমন আমরা আসলে মাতামাতি করি, ঠিক ক্রিকেট, ফুটবলের মতো এখন থেকে ই স্পোর্টসকেও একটা জাতীয় খেলা হিসেবে কিন্তু দেখা হবে। সো তারপর থেকে ই স্পোর্টস নিয়ে অনেক বেশি আনাগোনা বেড়ে গেছে সব মহলে। আমরা কথা বলার চেষ্টা করেছি কিছু গেমারদের সাথে যারা এই ই স্পোর্টসের সাথে সম্পৃক্ত। তারা জানিয়েছে বর্তমানে বাংলাদেশে ই স্পোর্টসটা ঠিক কোন পর্যায়ে আছে, কি অবস্থায় আছে, এবং সরকার এটা স্বীকৃতি দেওয়ার পর ঠিক কোন দিকে এখন এই ই স্পোর্টসের ডেভেলপ করার দরকার। এবং সেই সাথে যেহেতু বলছিলাম শুরুতেই যে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপে গেছে, ই স্পোর্টসের ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো। সো বাংলাদেশের এত বড় একটা অ্যাচিভমেন্টে ই স্পোর্টসের যে অবদানটা আছে, বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরার, সেক্ষেত্রে বাংলাদেশ আরও কী করতে পারে সব কিছু নিয়ে কথা হয়েছে তাদের সাথে। ওয়ার্ল্ড যেখানে বাইনারি হচ্ছে, মানুষ যখন ডাইনামিক চিন্তা করতেছে, তো সেক্ষেত্রে গেমিংটা আসলে ক্যারিয়ারের মধ্যে যে প্রবলেম ক্রিয়েট করবে আমার এটা মনে হয় না। মানুষ প্যাশনের জায়গা থেকে অনেক ভালো কিছু করতে পারে। সো গেমিংও ইন ফিউচার একটা ভালো পেশা হতে পারে। এখন যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন অর্গানাইজেশন গেমিং নিয়ে অনেক বেশি সিরিয়াস হচ্ছে, গেমিং কমিউনিটি অনেক বেশি বড় হচ্ছে। সো এই গেমিংয়ের ফিল্ডের জায়গাগুলোতে আরও বেশি অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে। যদি আপনি বলেন CSGO, PUBG মোবাইল, ফোর্টনাইট, F1, তাদের প্রাইজ মানি অনেক হায়ার, $200K, যেটা আমাদের এন্ডে অলমোস্ট 200 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটির উপরে। একজন সিঙ্গেল প্লেয়ারও সেটার যদি সে টপ 5-এর ভিতরেও যেতে পারে, সে একটা প্রাইজ পুলের আন্ডারে পড়ে যাবে। বাংলাদেশে গেমিং সেক্টরটা ডেভেলপ করার জন্য আমার কাছে মনে হয় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে ছোট ছোট আমরা যখন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা করি, আমরা সেম ওয়েতে চাইলে গেমিং টুর্নামেন্টের আয়োজন করতে পারি। There are huge scope. So খালি যে আপনার গেমার হতে হবে তা না। Esports is a multi-billion dollar industry. You can not be a gamer but still contribute to the esports industry as well. You could be a social media manager, anything. Like the potential is infinite. গেমারদের সাথে কথা বলতে বলতে আমরা তাদের জার্নির পাশাপাশি বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসও জেনেছি। এই যেমন ধরেন ই স্পোর্টসের জন্যও নাকি কোচ দরকার হয়, কোচ, ম্যানেজার, এইসব কিছুর। আমরা যেমন ক্রিকেট, ফুটবলের কোচিং এবং ম্যানেজারিয়াল কাজ নিয়ে জেনে থাকি, ই স্পোর্টসেও সেটা রয়েছে। এবং পাশাপাশি জেনেছি ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়েও, যেহেতু গেম খেলতে আপনার ভালো মোবাইল দরকার হবে, ভালো কম্পিউটার দরকার হবে। সো সেই সব ক্ষেত্রে এই ফিনান্সিয়াল চ্যালেঞ্জেসগুলো কীভাবে ওভারকাম করা যায় সেগুলো নিয়েও বলেছেন তার। এবং সেই সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গেমিংটা কত দূর যেতে পারে, এবং সেই সাথে সবচেয়ে বড় প্রশ্ন যেটা থাকে যে ইনকাম সোর্স, এই গেমিংয়ের মাধ্যমে আসলে ইনকাম করাটা পসিবল কিনা, সেটা নিয়েও তারা কথা বলেছেন। গেমার্সদের আসলে কোচ লাগে। আপনি যখন একটা কমিউনিটির আন্ডারে খেলবেন, তখন কোনো টুর্নামেন্টসে অ্যাটেন্ড করতে হলে সেখানে অবশ্যই কোচ লাগে। জাস্ট বিকজ অফ কোচ আপনাকে বলবে আপনি কোন ট্যাকটিক্সে খেলবেন, আপনি কিভাবে করলে ভালো করতে পারবেন, আপনার বিভিন্ন ম্যাচের স্ট্র্যাটেজি থাকবে। T1 লিগ অফ লেজেন্ডসের একটা অনেক ফেমাস টিম কোরিয়ার মধ্যে। দেখা যায় যে ওদের ডায়েটারি রুটিন থেকে সব কিছুর জন্য এক একটা ম্যানেজার থাকে। যেরকম ওদের স্পেশাল শেফ দিয়ে খাবার কুক করা হয়, তারপরে এমনকি ওদের সব কিছুর জন্য রুটিন থাকে। এমনকি ওদের জিমের জন্য ট্রেনার থেকে, পার্সোনাল ট্রেনার থেকে, জানো ওদের বডি ওয়েট সব কিছু যেন কন্ট্রোল করা হয়। ইন্ডাস্ট্রির সাপোর্ট প্লাস আপনার স্পন্সরশিপ, যেরকমটা আমাদের ক্রিকেট ইন্ডাস্ট্রিতে আপনি যদি দেখেন সাপোর্টটা পাচ্ছে, এবং গভর্নমেন্ট থেকে আপনার
গার্ডিয়ান্স থেকে যেরকম সাপোর্টটা পাচ্ছে সেরকম দেওয়া হচ্ছে, সেরকম যদি আপনার গেমিং ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় তখন আমার মনে হয় ওরা আরও উৎসাহ ফিল করবে, স্পোর্টসে আরও বেশি আপনার পজিটিভিটি আউটকাম নিয়ে আসতে পারবে। গেমারদের মুখ থেকে অনেক আশার কথা, অনেক প্রত্যাশার কথা আমরা শুনেছি। এবার চলুন একটু বাইরের জগৎ থেকে ঘুরে আসা যাক। বাইরের মানুষ আসলে এটা নিয়ে কী ভাবছে? যারা নন গেমার রয়েছেন, ইয়াং জেনারেশন এবং সেই সাথে যারা ওল্ড জেনারেশন রয়েছেন, তারা কি ভাবছেন? এই স্পোর্টসকে স্বীকৃতি দেওয়াটা নিয়ে তাদের বক্তব্য কী? বাংলাদেশে এই গেমিং সেক্টর কিংবা এই স্পোর্টস সেক্টরটাকে নিয়ে তারা কি ভাবছে? আলটিমেটলি তাদের কাছে এটা কতটা ইফেক্টিভ অর নন ইফেক্টিভ? বাংলাদেশ সরকার স্পোর্টসকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে, যার মানে এটা দাঁড়ায় যে ক্রিকেট ফুটবলের মতো এখন থেকে জাতীয় একটা খেলা হতে যাচ্ছে স্পোর্টস। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমি যতটুকু মনে করি যে গভর্নমেন্ট যতটুকু ট্রাই করছে যে মানুষের কাছে জিনিসটাকে নর্মালাইজ করা, এটা একটা খুব পজিটিভ দিক। কারণ ইফ ইউ লুক অ্যাট দ্য আদার কান্ট্রিজ, ডেভেলপড কান্ট্রিজ লাইক ইউরোপ কিংবা আমেরিকাতে, ওখানে হচ্ছে অনেক স্পোর্টস, অনেক খেলা হয় এবং ওরা হচ্ছে ওখান থেকে আর্ন করতে পারে। বাট বাংলাদেশে দেখা যাচ্ছে ফুটবলের মতো একটা পপুলার গেম, সেটাতেও হচ্ছে একটা মানুষ কেরিয়ার হিসেবে অনেক সময় নিতে পারে না। সো এই ক্ষেত্রে একটা খুব নর্মাল কিংবা যে কোনো রকমের কেউ যদি একা একা গেমস খেলতে খেলতে সে এটা বিষয়ে আগ্রহী হয় এবং সরকার তাকে যদি হেল্প করছে সো দ্যাট ইউ ক্যান আর্ন ফ্রম দিস, সো এটা খুবই পজিটিভ। এবং আমার কাছে মনে হয় এটা আরও বেশি মানুষকে বলা উচিত যে হ্যাঁ, উই আর ডুইং দিস। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্যারেন্টসদের এই দিকে আরও আসতে বা পজিটিভলি এটাকে দেখতে সময় আরও কতটা লাগতে পারে? আসলে আমরা যদি চিন্তা করি, এখনও কিন্তু ক্রিকেট ফুটবল যদি একটা বাচ্চা বলে, ক্লাস 6-7-এর একটা স্টুডেন্ট বলে যে আমি ক্রিকেটার হতে চাই, ফুটবলার হতে চাই, এখনও কিন্তু আমাদের সমাজে বা আমাদের বাবা মায়েরা জিনিসটা মেনে নিতে চায় না। তাদের কাছে এখনও ক্রিকেট ফুটবলটাও একটা সময় নষ্টের এক্সকিউজ বলতে পারেন। তো সেক্ষেত্রে গেমিংটা যদি আমরা দেখি, বিগত বছরগুলোতে স্মার্টফোন এডিকশন বা গেমিং নিয়ে কিন্তু আমাদের প্যারেন্টসরা অনেক বেশি চিন্তায় আছেন যে এক একটা স্টুডেন্ট যদি ডেইলি 8 থেকে 10 ঘন্টা গেমস খেলতে থাকে, তার পড়াশোনার কী হবে, তার ফিউচারের কী হবে, এই চিন্তাগুলো কিন্তু আমাদের মা বাবার ভিতরে আছে। এখন আমরা যেহেতু সরকার এখন গেমকে স্পোর্টসকে একটা স্পোর্টস হিসেবে স্বীকৃতি দিয়েছে, অফিসিয়াল স্পোর্টস, সেক্ষেত্রে কিছু প্যারেন্টস অবশ্যই এগিয়ে আসবে, এটাকে পজিটিভলি দেখবে। তবে মাইন্ডসেট, বেশিরভাগের মাইন্ডসেট মনে হয় এখনও ওই নেগেটিভ সাইডটাতেই থাকবে যে হ্যাঁ, যে এটা তো একটা সময় নষ্টের জিনিস। তো সেই জন্য আসলে আমাদের সেই পরিমাণে অবকাঠামো তৈরি করতে হবে এবং অবশ্যই একটা গাইডলাইন প্রিপেয়ার করতে হবে যেন সেটা কোনোভাবেই একটা বাচ্চার বা একটা টিনেজ ছেলেমেয়ের ডেইলি লাইফ যেটা আছে সেটাকে নষ্ট না করে। স্পোর্টস দিয়ে ক্যারিয়ার এবং সেটা দিয়ে ইনকাম করা, এই ব্যাপারটাকে আসলে কতটুকু মনে হয় যে হেল্পফুল হতে পারে? এটা আসলে অবশ্যই ফিজিবল হবে যদি আমাদের সরকার আরও এই খাতে ইনভেস্ট করে। যদি এইটা আমাদের রুট পর্যায়ে, এখন গেমিং সেটআপ এটা আসলে অ্যাফোর্ড করা একটা ব্যাপার। যারা উচ্চবিত্ত বা যারা মোটামুটি আয় রোজগার আছে আগে থেকেই, তারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে। বাট এই জিনিসটা একদম রুট লেভেলে পৌঁছানো এটা একটু কষ্টকর হবে। বাট সরকার যদি এক্ষেত্রে, এই এক্সপোর্টের ক্ষেত্রে যদি কোনো একটা কম্পেনসেশন দেয়, তাইলে হয়তো এই জায়গাটা আরও এক্সপ্যান্ড করবে। বাট দিন শেষে এটাই কথা, যদি সরকার এই খাতটাকে আরও বাড়াতে চায় তাহলে অবশ্যই এই গেমিং রিলেটেড যেগুলো কনসোল আছে সেগুলোর দাম অবশ্যই কমাইতে হবে। এই জায়গাতে একটু খেয়াল রাখতে হবে। কোন কোন সেক্টর, কোন কোন খাতে উন্নতিটা আসলে করা উচিত? যে প্রথমেই যেই কথাটা ও বলল যে আমাদের গেমিং কনসোলের যে ব্যাপারটা, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমাদের বাংলাদেশে যে টেক ইন্ডাস্ট্রিটা আছে সেখানে একটা বুম হতে পারে। এখানে একটা অনেক বড় অপরচুনিটি আছে, যেখানে টেক ইন্ডাস্ট্রিতে এই কনসোলগুলো আমরা যদি ডোমেস্টিক্যালি যদি আমরা প্রডিউস করতে পারি, তাহলে দেখা যাবে যে আর্থসামাজিক ক্ষেত্রে আমাদের লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস যেসব গেমাররা আছে তারা হয়তো এগুলো ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। আমাদের একটা টিম অলরেডি ওয়ার্ল্ড স্টেজে কম্পিট করছে। সো এমন আরও অনেক টিম যখন বের হয়ে আসবে, তখন এইসব টিমগুলো এক ধরনের ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে চলে যেতে পারবে, যেমনটা আমরা ক্রিকেট অথবা ফুটবলে দেখি। সেই ক্ষেত্রে শুধুমাত্র স্পোর্টস রিলেটেড যেসব মানুষ আছে তার বাহিরেও কিন্তু অনেক ধরনের
জব তৈরি হয়। দারুণ কিছু কথা বলেছেন যে দেখেন শুধুমাত্র গেম খেলা মানেই যে আপনি গেমারই হবেন তা না, এই সেক্টরটাতে কিন্তু অনেক কিছু ক্রিয়েট হতে পারে, অনেক জব অপরচুনিটিস আছে এখানে। সো ক্রিকেট ফুটবলের মতো অন্যান্য স্পোর্টসের মতো আমরা যদি গেমিং সেক্টরটাকেও চিন্তাভাবনা করি তাহলে কিন্তু এখানেও কিন্তু নানা রকম কাজের সুযোগ হয়ে যাবে। এবং আমরা আশা রাখি যে বাংলাদেশ সরকার যেহেতু এই ইনিশিয়েটিভটা নিয়েছে সো তারা কিন্তু সেই দিকেই চিন্তাটা করবে। সো আমরা ইয়াং জেনারেশনের সাথে তো কথা হলো, এবার আমরা একটু আসলে ওল্ড জেনারেশন যারা আছে, যারা গার্ডিয়ান পর্যায়ে, যারা প্যারেন্টস রয়েছেন তাদের চিন্তাভাবনাটা জানতে চাইবো, তারা আসলে এই ব্যাপারটাকে কিভাবে দেখছে। এক একজনও তো এক এক রকমের গেম খেলতেছে, এখন যেটাতে হয়তো বা বাচ্চাদের মেমোরিটা ভালোর দিকে আসবে ওইটা হলে আমি বেস্ট মনে করি। ফিজিক্যালি যে খেলাগুলো আছে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, এগুলোতে তো মনে করেন যে আপনার শারীরিক যে ইয়াগুলো স্ট্যামিনার বলেন সব দিক থেকেই মনে করেন সে ফিট থাকতেছে। যেহেতু সরকার এটাকে স্বীকৃতি দিছে, এটাতে ভালোর দিকে যাতে নিয়ে আসতে পারে, এটার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব যে ভালোর দিকে চেষ্টা করবে। আমরা থটসের কথা শুনেছি এতক্ষণ, কে কী ভাবেন, কে কীরকমভাবে চিন্তা করেন, কে কীভাবে দেখেন, বাট এবার আপনাদের জানানোর চেষ্টা করব কিছু ফ্যাক্টসের কথা যেগুলো আসলে চিন্তাধারার ওপর বেসিস করে না, বাস্তবিক অর্থে এই গেমিং জোনটা বা এই গেম ওয়ার্ল্ডটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা জানানোর চেষ্টা করব। স্পোর্টস আপাত দৃষ্টিতে বাংলাদেশে এখনও জনসাধারণের খেলা হয়ে ওঠেনি, তবে এটা রয়েছে বিশাল কমিউনিটি আর ওয়ার্ল্ড ওয়াইড এটার মার্কেট হিউজ। 2023-এ যেই মার্কেট ছিল প্রায় 1.5 বিলিয়নের, তা এক বছর পর ছাড়িয়ে যায় সেই 1.5 বিলিয়নকে। আর স্ট্যাটিস্টিক্স বলছে 2032 সালের মধ্যে এই মার্কেটের ভ্যালু গিয়ে দাঁড়াবে 6.5 বিলিয়নের বেশি। আর এই মার্কেটের সবচেয়ে বড় সেগমেন্ট স্পন্সরশিপ, এছাড়াও রয়েছে মিডিয়া রাইটস, অ্যাডভার্টাইজমেন্টের মতো সেগমেন্টস। আর সবচেয়ে বড় মার্কেট এটার এই এশিয়াতেই। 2025-এর স্পোর্টস ওয়ার্ল্ড কাপে প্রাইস পুল রেকর্ড ব্রেক করে আগের যে কোনো বারের চেয়ে। 70 মিলিয়নের বেশি এই প্রাইস পুলে বাংলাদেশ যে ক্যাটাগরিতে ছিল সেই ফ্রি ফায়ারের চ্যাম্পিয়ন দলের জন্য 3.5 কোটি টাকার বেশি প্রাইজ মানি ছিল। ডে বাই ডে এই মার্কেট বেড়েই চলেছে। মানি ডেফিনেটলি ম্যাটার্স আ লট, কিন্তু সায়েন্টিফিক্যালি এই ফিল্ড নিয়ে বিশেষজ্ঞদের মত চলুন জানা যাক তাই। গেমের সময় নির্ধারণ করা এবং কন্টেন্ট রেগুলেশন করাটা খুব জরুরি। ই স্পোর্টসের যারা অ্যাথলেট আছে তাদের ক্যারিয়ার কাউন্সিলিং এবং তাদের মেন্টাল হেলথ কাউন্সিলিং এর ব্যবস্থা রাখাটা ইম্পর্টেন্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরিবার, শিক্ষার্থী এবং সমাজের মধ্যে সচেতনতা ক্রিয়েট করা, যাতে এই ক্ষেত্রটা ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে যেতে পারে। স্পোর্টস নিয়ে কথা বলতে বলতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আলো পড়ে গেছে, বাট হ্যাঁ এটা এত বড় একটা সেক্টর, একদিনে তো আসলে এটা কথা বলে শেষ করা যাবে না। বাট আমরা চেষ্টা করেছি প্রফেশনালদের সাথে কথা বলতে, আমরা চেষ্টা করেছি আম জনতার সাথে কথা বলতে, কে কিভাবে এটা দেখে, এবং মিশ্র প্রতিক্রিয়া আছে এটা নিয়ে। বাট সবার একটাই কথা, সরকার যেহেতু এটাকে স্বীকৃতি দিয়েছে জাতীয় খেলা হিসেবে, সো সরকার আসলে সেইভাবেই অবকাঠামোটা তৈরি করবে এবং এটার যত নেগেটিভিটি আছে সেইগুলোকে সরিয়ে যাতে পজিটিভভাবে কিভাবে ই স্পোর্টসকে বাংলাদেশের একটা শক্তিশালী মাধ্যম করা যায় সেটা নিয়ে চেষ্টা করবে। সো আপনারা সবাই ভালো থাকবেন এবং ই স্পোর্টসের সাথে থাকবেন, টি স্পোর্টসের সাথে থাকবেন। টি স্পোর্টসও কিন্তু সামনে ই স্পোর্টসে অনেক কিছু আনবে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে টি স্পোর্টসে আবারও সামনে অন্য ধরনের কোনো কন্টেন্ট নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.